আচ্ছা, আপনার কি ভূত প্রেত পিশাচ এইসবে বিশ্বাস করেন? যদি এইগুলো সত্যি হয়েও থাকে, তাহলে আমরা তাদের দেখতে পারি না কেন? বা যদি মিথ্যে হয়ে থাকে, তাহলে তাদের প্রসঙ্গ এলোই বা কোথা থেকে? পিশাচ কি শুধুই গল্পের পাতায় থাকা কোনো শয়তান, নাকি পৃথিবীতে বিজ্ঞানসম্মতভাবে থাকা কোনো প্রাণী? আজকে রহস্যবাঘে হেমেন্দ্র কুমার রায়ের লেখা পিশাচ। হেমেন্দ্র কুমার রায়, জন্ম 2রা সেপ্টেম্বর 1888 সালে কলকাতায়। তার সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু এবং ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। তাহলে আর বেশি দেরি না করে আজকের নতুন পর্ব শুরু করা যাক। গত 3 মাস ধরে এখনো পর্যন্ত 3 জন লোক মারা পড়েছে। এই 3টি মৃত্যু ঘটেছে একটি ভাড়া বাড়িতে, এবং পুলিশও ঠিক কোনো কিনারা করতে পারেনি এই বিষয়। বাড়িওয়ালা বিমল এবং কুমারকে ডেকেছে তার বাড়িতে এই বিষয়ে তদন্ত করার জন্য। বিমল এবং কুমার প্রথমে বাড়িটি ঠিক করে দেখল। কুমার বলল, তাহলে এই বাড়িতে 3 জন মারা গেছে? বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বলল, আগে হ্যাঁ মশাই, এ বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মোটেই মিথ্যে নয়। এ বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3 জন লোক মারা পড়েছে, ভাবতে পারছেন? আর সেই 3টি মৃত্যুই রহস্যময়। এই বাড়িতে আর বোধহয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না। বিমল বলল, ব্যাপারটা আমাদের একটু খুলে বললে ভালো হয়। যেহেতু ব্যাপারটা এখন সবাই জানতে পেরেই গেছে, সুতরাং আমার আপত্তি নেই। এ বাড়িতে যিনি শেষ ভাড়াতে ছিলেন সেই রামময়বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম করেছিলেন। আগে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামই ছিল না। কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে ওই কি যেন বললেন, ওই উদ্ভিদ শাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। ওই বাড়ির পিছনকার বাগানে হরেক রকম গাছগাছরা আনিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন। পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছরার ক্ষতি করে, সেই ভয়ে তিনি কাউকে ওখানে যেতে দিতেন না। এই বিষয় ছিল তার কড়া নিষেধ। কিন্তু মাস 3 আগে একদিন সকালবেলায় দেখা গেল ওই রামময় বাবুর উড়ে পেয়ারাটার মৃতদেহ বাগানের ভিতরে পড়ে রয়েছে। ওর সারা শরীর জুড়ে যেন লম্বা লম্বা কালশিটে, আর দেহটা যেন অনেকগুলো দড়ি দিয়ে বেশ শক্ত করে বেঁধে ফেলা হয়েছে, আর গলাতেও রয়েছে ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক বিষয়টা হচ্ছে, ওর দেহের ভিতরেও 1 ফোঁটাও রক্ত বা রস ছিল না। কেউ যেন ও শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল। ব্যাস, তারপর আর কি, পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। উপরন্তু রামময় বাবু রটিয়ে দিলেন তার বাগানে নাকি ভূত রয়েছে, কেউ যেন ওই ত্রিসীমানায় না আসে। বিমল বলল, তারপর থেকে রামময়বাবু কি আর বাগানের ভিতরে যেতেন না? যেতেন বই কি, বাগানের ভিতরেই তো তার সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, ওই মাসখানেক আগে আরেক সকালে বাগানের ভিতরে একটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে প্রকাশ পায় সে নাকি একটা পুরনো দাগি চোর, চুরি করবার মতলবেই এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল তেমনি লম্বা লম্বা কালশিটের দাগ, আর দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত বা রস ছিল না। বিমল খানিকক্ষণ ভেবে বলল, তারপর রামময়বাবু কিভাবে খুন হলেন সেই কথা বলুন। বাড়িওয়ালা বলল, খুন? না 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 না, খুন নয়। হপ্তাখানেক আগে বাড়ির একটি ঘর থেকে রামময়বাবু মৃতদেহ পাওয়া গেছে বটে,
কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেই দিয়েছেন তাকে কেউ হত্যা করেনি। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতেই তার মৃত্যু হয়েছে। আচ্ছা, তার দেহ কি কালশিটের দাগ ছিল? রক্ত আর রস কেউ শোষণ করেছিল? মোটেই না। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু হুজুগে লোকজন তা বিশ্বাস করবে কেন, তাই না? রামময়বাবু মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। যত সব। বিমল বলল, আপনার আর কিছু বলবার আছে? আছে, তবে সে বিশেষ কিছু নয়। রামময়বাবু মারা পড়বার আগেই ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাদুড় এদের মরা দেহ পাওয়া যেত। তাদের দেহেও রক্ত বা রস কিছুই থাকতো না। বিমল উত্তেজিতভাবে বলল, আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই কিন্তু নিশাচর। আচ্ছা বলছি, বাগানে কি কোনো কাক বা চিল বা কোনো কোনো চড়াই পাখি পাওয়া গেছে? বাড়িওয়ালা বলল, না, তবে ওই বাগানটা সাংঘাতিক হয় রাত্রি। সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ হাঁটতেই চায় না। সকলেরই বিশ্বাস রাত্রে নাকি ওখানে পিশাচের আবির্ভাব হয়। রামময়বাবু মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে। ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে আমার মনে হয় না। কুমার বলল, আচ্ছা, আমরা যদি এখানে কিছুদিন বাস করতে চাই, আপনার কি কোনো আপত্তি আছে? বাড়িওয়ালা অনেকক্ষণ বিস্মিত নেত্রে কুমার ও বিমলের মুখের পানে তাকিয়ে রইল। তারপর বলল, তাহলে তো আমার কোনো আপত্তির কারণই নেই। কিন্তু মনে রাখবেন, সব কথা শুনবার পরেও যদি আপনারা ওখানে গিয়ে কোনো বিপদে পড়েন, সেজন্য কিন্তু আমাকে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থ লাভের জন্য, নরহত্যার জন্য নয়। বিমল বলল, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আমাদের রক্ত শোষণ করে আজও বোধ হয় এমন পিশাচের সৃষ্টি হয়নি। তাহলে এই কথাই রইল। আজ বিকালেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব, ঠিক আছে? নমস্কার, আজ আসছি। বিমল ও কুমার বিকেলের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠল। টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটার দিকে চলে গিয়েছে, তারই এক পাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধুধু করছে মাঠ আর শস্যক্ষেত। মাঝে মাঝে এক একটা পুরো পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে। জায়গাটা নির্জন বটে। বাগানের ঠিক উপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মিশাতে মিশাতে বিমল বলল, আচ্ছা কুমার, তুমি ভূত পেতনি পিশাচ এতে বিশ্বাস করো? কুমার বলল, দেখো, সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি হেসেই উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন আমি হেসে উড়িয়ে দিতে পারি না বটে, কিন্তু বিশ্বাস করতেও আমার প্রবৃত্তি হয় না। বিমল বলল, পিশাচরা নাকি মানুষের মতন দেহধারী হলেও মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে এসে আশ্রয় নেয়, তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষের রক্ত চুষে খায়। লোকের কথা মানতে গেলে বলতে হয়, পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাত্রে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে। বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করল, কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছিল। বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য আর কি কোনো ভালো জায়গা খুঁজে পেল না? মানে ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতরে কটা জীবী বা আসতে পারে? ঠিকই। বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে এসে অপেক্ষা করবে কেন? বিমল হেসে বলল, হ্যাঁ, তবে যদি বলো এই পিশাচটি অত্যন্ত বিলাসী, কবির মতো ফুলের গন্ধ শুঁকতে ভালোবাসে,
তাহলে হতেই পারে। দেখো, আমি ওসব কিছুই বলতে চাই না। আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিচ্ছুই আসে না। বিমল মৌন মুখে চা পান করতে লাগলো। কুমারও আর কিছু বলল না। চারিদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠছে। আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো। কে যেন কি একটা মাটির ওপরে ফেলে দিল। বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল। তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল। বিমল যেই বিড়ালটা দিকে এগিয়েছে, বিড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানলার পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভিতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল। তারপরে সব চুপচাপ। বিমল আশ্চর্য হয়ে বলল, বাগানে গিয়ে বিড়ালটা অমন চেঁচিয়ে উঠলো কেন? কুমার সঙ্গে সঙ্গে দরজার দিকে এগিয়ে গেল। দাঁড়াও, আমি দেখে আসছি। বিমল তাড়াতাড়ি বলে উঠল, খবরদার, যা দেখবার কাল সকালে দেখলেই চলবে। মনে রেখো, রাত্রে ও বাগান বিপজ্জনক। কি বিমল, তুমিও ভয় পেলে নাকি? না ভাই, একে ভয় বলে না, এ হচ্ছে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর ওখানে রাত্রিবাস করব। রামময় বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকলের যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছড়া রয়েছে তার অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাদের দেখা মেলে না। একদিকে রয়েছে অনেক রকম অর্কিড। বিমল বলল, আচ্ছা কুমার, বলছি তোমার আমারও তো বাগানের শখ আছে, কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছো কি? কুমার বলল, না, এইগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বিমল উচ্ছ্বসিত কণ্ঠে বলল, বাহ, কি চমৎকার! দেখো কুমার, দেখো, আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির উপরে যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে, অর্কিড যে অত বড় আর তার ফুল যে এমন অদ্ভুত হয়, না দেখলে আমি তা বিশ্বাস করতাম না। গাঢ় বেগুনি ফুল, আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে। রক্তমুখ অর্কিড। বিমল, শিগগির এদিকে এসো। বিমল কয়েক পদ অগ্রসর হয়েই স্তম্ভিত নেত্রে দেখলে কালকের সেই বিড়ালটার মৃতদেহ সেইখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে। দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেইখানে দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বলল, তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরণের কান্না শুনেছি। দেখে তো তাই লাগছে। কেই বা একে বধ করলে? কোন অজানা বিভীষিকাই বা এই বাগানে বাস করে? সেটাই তো বোঝা যাচ্ছে না বিমল। আজ রাত্রেই তা বুঝবার চেষ্টা করব। পেট্রোলের একটা 400 বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পর বাগানে এসে দাঁড়ালো। খানিক আলোয়, খানিক অন্ধকারে বাগানের বিচিত্র গাছগুলোকে আরো অদ্ভুত দেখাতে লাগলো। বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল, সন্ধ্যার পরে ভয় কেউ এদিকে আসতে চায় না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করবার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষেরই সাড়া পেল না। তাদের মনে হলো এই যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টে পেঁচা ও বাদুড় শূন্যকে শব্দিত করে কোথায় যেন উড়ে গেল। বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখল। হয়তো তারাও আশা করেছিল যে এখনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পেড়ে ফেলবে। বিমল বলল, আচ্ছা কুমার,
একটা একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি? পাচ্ছি, কিন্তু এ বাগানে সকালেও তো কোনো ফুল দেখিনি, কোনো সুগন্ধও তো পাইনি। আমার যেন মনে হচ্ছে সুগন্ধটা ওই অর্কিডগুলোর দিক থেকে আসছে। আচ্ছা দাঁড়াও, আমি দেখে আসছি। এই বলে কুমার উঠে পড়ল। বিমল দেখল কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল। তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়াল। পরমুহূর্তে এক আর্তনাদ এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির উপরে লুটিয়ে পড়ে ছটপট করতে লাগলো। চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হল এবং কুমারের দিকে চেয়ে ব্যাপারটা বুঝতে পেরে তার বিলম্ব হলো না। সে তখনই রিভলভারটা বের করে অর্কিড গাছটাকে লক্ষ্য করে 2 বার গুলি বৃষ্টি করল। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরো 2 বার ছোড়বার পরে রক্তমুখ অর্কিড গাছটা 2খানা করে ভেঙে পড়ল। কুমার ততক্ষণে অজ্ঞান হয়ে গিয়েছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শুয়া বা দাঁড়া থরথর করে কাঁপছে। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেইগুলো কাটতে বসল। কুমারের জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ তখন পোড়ার মতো টাটিয়ে রয়েছে। কুমার নিজেকে কিছুটা সামলে নিয়ে উঠে বসবার চেষ্টা করল। বিমল কুমারকে একটু উঠে বসার জন্য সাহায্য করল। তারপর বলল, এখন ঠিক লাগছে? ব্যাপারটা কিছু বুঝতে পারলে? মানে কি অর্কিডটাই? পাশে বসে বিমল বলল, ব্যাপারটা ঠিক ধরেছ। কিতাবে পড়েছিলুম দক্ষিণ আমেরিকা ও আরো কোনো কোনো দেশে এমন কোনো কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদ শাস্ত্রে পণ্ডিত রামমোহনবাবু এইরকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করেছিলেন। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাত্রে তার ফুলে গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই সে রক্ত পান করতে চাইত। তখন গন্ধ ছড়িয়ে নানান জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই পিশাচ অর্কিডটি। তারপর অক্টোপাসের মতন শুয়া দিয়ে তাদের আক্রমণ করত। পাশ থেকে কুমার বলে উঠল, রামময়বাবুর অকাল মৃত্যুর পর বেঁচে রইল এই রক্তচোষা অর্কিডটি, আর তারপরে একের পর এক প্রাণ নিতে থাকে এই রক্ত পিপাসী ফুল। কুমার মাথা নাড়ল এবং একটি নিঃশ্বাস ফেলল। বিমল বলল, তাহলে এবার কি পিশাচের অস্তিত্ব স্বীকার করছো? কুমার কিছুক্ষণ কোনো উত্তর দিল না। তারপর বলল, যদি এই রক্তচোষা অর্কিডকে যদি পিশাচ রূপে অভিহিত করো তাহলে হ্যাঁ, কিন্তু ভূত প্রেত আত্মা এইসব যদি বলো তাহলে এখনো বিষয়টি স্বীকার করতে আমার একটু মুশকিল হবে। বিমল এবং কুমার সেখান থেকে আস্তে আস্তে উঠে পড়ল। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা পিশাচ। পর্ব পরিচালনায় বিমল, গল্প পাঠ এবং সূত্রধরের ভূমিকায় আমি শুভম। কুমারের চরিত্রে আনন্দ, বাড়িওয়ালার চরিত্রে আশিস, গল্পের মিউজিক কম্পোজিশনে সৌম্য, পোস্টার ডিজাইনিং এ সৌজাত্য এবং শুভম। শীঘ্রই রহস্যবাগ ফিরবে আরো একটি নতুন গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রহস্যবাগ।